নমস্কার বন্ধুরা, সরকার বলছে মূল্যবৃদ্ধি 5 থেকে 6%, কিন্তু আপনার অভিজ্ঞতা ভিন্ন। আপনি দেখছেন আপনার বাচ্চার স্কুলের ফিস 15 থেকে 20% হারে বাড়ছে। ডাক্তারের ফি কয়েক বছরের মধ্যেই ডাবল হয়ে গেছে। বেসরকারি হসপিটালে একটা ছোট্ট অপারেশন করতেই লাখ লাখ টাকা খরচা। তাহলে বিশ্বাস করবেন কাকে? সরকারি রিপোর্টকে নাকি আপনার পকেটকে? আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো যে এই সরকারি রিপোর্ট আর আপনার অভিজ্ঞতা টোটালি ভিন্ন কেন, আলাদা কেন? কেন আপনি এই সরকারি ইনফ্লেশন রিপোর্টকে আপনার ভবিষ্যতের প্ল্যানিংয়ের জন্য হিসেবের মধ্যে রাখতে পারবেন না? সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে কিন্তু আপনি অনেক কিছুই জানতে পারবেন যেটা আপনার চোখ খুলে দেবে। সবার প্রথম, সরকারি যে ইনফ্লেশন মাপার যে সূচক সেটাকে বলা হয় সিপিআই বা কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তো সিপিআই ব্যাপারটা কি? সিপিআই হচ্ছে যে আমাদের কতগুলো খরচা আছে যেগুলো বাঁধা ধরা খরচা, সেই বাঁধা ধরা খরচাগুলো প্রতি বছরে মানে ইয়ার অন ইয়ারেতে কত পার্সেন্ট হারে বাড়ছে সেটাকেই বলা হয় কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা সিপিআই। এবার সিপিআই 5% মানে বোঝাচ্ছে যে গত বছর কিছু সিলেক্টেড আইটেম যেটা কিনা ওই সিপিআইয়ের মধ্যে ধরা আছে, সেই আইটেমগুলোর গত বছর যা দাম ছিল এই বছর প্রতি 100 টাকায় সেটা 5 টাকা বেড়েছে। তো এইটা হচ্ছে আপনার সিপিআইয়ের হিসেব। এবার প্রশ্ন হলো, তাহলে সিপিআইয়ের ভেতরে কি কি আছে, মানে কোন কোন আইটেমের দাম বৃদ্ধিটা আমরা সিপিআইয়ের মধ্যে ক্যাপচার করি? 6টা ভাগ আছে, মানে 6টা ক্যাটাগরি আছে যেগুলোর হিসেব আমরা সিপিআইয়ের মধ্যে রাখি। প্রথম কি? প্রথম হচ্ছে খাবার ও পানীয়, দ্বিতীয় হচ্ছে পানের দ্রব্য আর মাদক, 3 নম্বর হচ্ছে পোশাক ও জুতো, 4 নম্বর হচ্ছে বাড়ি ভাড়া যেটা কিনা শুধুমাত্র শহরে অ্যাপ্লিকেবল, 5 নম্বর হচ্ছে জ্বালানি আর আলো, আর 6 নম্বর হচ্ছে মিসলেনিয়াস। মানে এই মিসলেনিয়াসের ভেতরেতে অনেক কিছুই আছে। এইবার এই যে আইটেমগুলোর কথা বললাম, এই আইটেমগুলোর অ্যাভারেজ করে তারপরেই কিন্তু আমার এই সিপিআইটা ক্যালকুলেশন হবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা দরকার যে এভারেজটা যখন আমরা বের করব সেটা কিন্তু সিম্পল অ্যাভারেজ না, এটা হবে ওয়েটেড অ্যাভারেজ। মানে কি? মানে যে যে আইটেমগুলোর কথা বলছি সেগুলোর প্রতিটার আপনার যে ওয়েটেজ সেইটা কিন্তু সমান নয়। মানে আমি খাদ্য বা পানীয়ের ক্ষেত্রে ইনফ্লেশনটাকে বেশি গুরুত্ব দিই, সেই জন্য সেটার ওয়েটেজ বেশি দেব। হতে পারে ট্রান্সপোর্টেশনের খরচার ওয়েটেজটা এই ক্যালকুলেশনেতে কম আসবে। তাহলে আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে ওয়েটেজটা কীরকম আছে সেটা বলুন। চলুন আপনাকে আমি বলি। ফুড অ্যান্ড বেভারেজ মানে খাদ্য পানীয়র জন্য ওয়েটেজটা হচ্ছে 41.86%। মানে ইনফ্লেশন ক্যালকুলেশনের সময় 50% ওয়েটেজ কিন্তু খাদ্য আর পানীয়কেই দেবো, কারণ এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তারপরে পান, টোবাকো এবং এই ধরনের জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর উপরে আমি কত পার্সেন্টেজ দিচ্ছি? 2.38%। তারপরে আসছে ক্লোদিং অ্যান্ড ফুটওয়্যার, জামা কাপড় এবং জুতো, এইগুলোতে আসছে 6.53%। তারপরে হাউজিং মানে যেটা কিনা আরবান শহরের জন্য বাড়ি ভাড়া বলুন, সেটা আসছে 10.07%। ফুয়েল অ্যান্ড লাইট মানে আপনার তেল, ইলেকট্রিক বিল এইসব যেসব খরচা বাড়ছে না, সেটা আমরা নিচ্ছি 6.84%। আর মিসলেনিয়াসে নিচ্ছি আমি কত? 28.32%। এবার অনেকে এই মিসলেনিয়াসের যে খরচাটা আছে সেটাও জানতে চাইছেন, অনেকে আরও বেশি ইন্টারেস্টেড হয়ে উঠেছেন যে মিসলেনিয়াসের ব্রেকআপটাও বলে দিন, সেটাও জানতে চাই। মিসলেনিয়াসের ভেতরে কি কি আছে? সেখানে আছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন 8.59%, হেলথ 5.89%, এডুকেশন 5.65%, হাউসহোল্ড গুডস অ্যান্ড সার্ভিসেস 3.49%, রিক্রিয়েশন অ্যান্ড অ্যামিউজমেন্ট মানে ওই টিভি মোবাইল দেখা এইসব, সিনেমা টিনেমা দেখা এইসব 1.68%, আর পার্সোনাল কেয়ারের ক্ষেত্রে আপনার আসছে 3.05%। তো টোটাল এই সমস্ত আইটেমগুলোর মূল্যবৃদ্ধি কিভাবে হলো এইটার ওয়েটেড অ্যাভারেজ নেব, সেই ওয়েটেড অ্যাভারেজটা নিয়ে আমি এই ক্যালকুলেশনটা করছি। আপনাকে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই। মনে করুন একজন মধ্যবিত্ত মানুষ, বরুণ বাবু, মাসে লাখখানেক টাকা ইনকাম করেন, ভালো চাকরি, ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাচ্ছেন, বেসরকারি স্কুলেই পাঠাচ্ছেন। এবার সরকারি হসপিটালেতেও চিকিৎসা করার সুযোগ খুবই অল্প,
আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি চাইলেও খুব সহজে সেখানে ভর্তি হতে পারবেন না, অনেক দিন টাইম লাগবে, লাইন লাগাতে হবে। তো সেই জন্য তিনি বেসরকারি ব্যবস্থাতেই ভরসা রাখছেন এবং অনেকেই রাখতে বাধ্য হচ্ছেন। তো আপনি দেখুন যে তার যদি 1 লাখ টাকা খরচা হয়, তার খরচার প্যাটার্নটা এরকম, রেন্ট অ্যান্ড ইউটিলিটিতে তার 20% খরচা হয় ইনকামের, 20,000 টাকা। বাচ্চার স্কুলের ফিজ মিলিয়ে মোটামুটি 15,000 টাকা খরচা। হেলথের ক্ষেত্রে হেলথ ইন্স্যুরেন্স আছে, ওষুধের খরচা আছে, প্রাইভেট হসপিটালে যাওয়ার খরচা আছে, মাসে 10,000 টাকা সেখানেই খরচা হয়ে যায়। ফুডের ক্ষেত্রে 20,000 টাকা, ট্রান্সপোর্ট ধরুন 5,000 টাকার মতো, অন্যান্য খরচা ধরুন 30,000 টাকা। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন যে প্র্যাকটিক্যালি একজন মধ্যবিত্তের ক্ষেত্রে এডুকেশন আর হেলথ মিলিয়ে কত খরচা হচ্ছে? 25% খরচা হয়ে যাচ্ছে। 25% খরচা হচ্ছে এইখানে, কিন্তু সিপিআই ক্যালকুলেশনের সময় এই দুটোর পার্সেন্টেজ কত? মাত্র 11.5%। মানে আপনি বুঝতে পাচ্ছেন যে সিপিআই ক্যালকুলেশন করার সময় এডুকেশন আর হেলথকে অনেক কম ওয়েটেজ দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে সেটা আরও বেশি হওয়া উচিত ছিল। এইবার এরপরেতে আরও একটা ব্যাপার আছে। প্রথম তো দেখলেন আপনি ওয়েটেজটাই কম নেওয়া হলো, আর দ্বিতীয় সেটা হচ্ছে ইনফ্লেশন যেটা নাম্বারস নিচ্ছি সেটাও তো কম। সরকারি হিসাবেতে সিপিআইতে বলছে এডুকেশনের ইনফ্লেশন নাকি 5%, কিন্তু আপনি তো দেখছেন 15%। তাহলে এমনটা কেন হচ্ছে? তার পিছনে কারণ হচ্ছে এই যে সিপিআই ক্যালকুলেশন করছি এডুকেশনের ক্ষেত্রেই ধরুন, সেক্ষেত্রে তো আমি গ্রাম আর শহর মিলিয়ে করছি। আমি তো শুধু শহরের লোককে নেব না হিসাবের মধ্যে। গ্রামের সরকারি স্কুলে বহু মানুষ পড়ে, সেখানেতে খরচ প্রায় নেই বললেই চলে। কিন্তু যারা বেসরকারি স্কুলে পড়াচ্ছেন ছেলেদেরকে, তাদের স্কুলে প্রাইভেট স্কুল আছে, অনলাইন আছে, কোচিং সেন্টার আছে। তো এই সমস্ত খরচাগুলো তো প্রাইভেট স্কুলে যারা পড়ছে বা শহরে যারা আছে তাদের জন্য। গ্রামে তো এত ফিস নেই। তাহলে কি হলো? তাহলে আমি গ্রামের লোকেরা যেহেতু ফিস বেশি দেয় না, সেই কারণের জন্য অ্যাভারেজ যেটা ক্যালকুলেশন হয়ে এলো সেটা 5%। স্বাস্থ্যক্ষেত্রেও দেখবেন যে আপনার ইনফ্লেশন দেখাবে 5%, কিন্তু আপনি দেখছেন 20%। কারণ কি? কারণ সরকারি হসপিটালে ফ্রিতে চিকিৎসা হয়, ওষুধও অনেক সময় দিয়ে দেয়। কিন্তু আপনি ভাবুন, সেটা তো শুধুমাত্র গ্রামেতেই, বা যারা একদম গরিব মানুষ তারা হয়তো সেই সমস্ত জায়গাতে যাচ্ছেন। মধ্যবিত্ত মানুষ সুযোগ পান কি? একটা অপারেশন করতে গেলে আপনাকে 3 মাস আগে থেকে সেখানে টাইম নিতে হবে, তবে সম্ভব। তো আপনাকে কি করতে হবে? বাধ্য হয়ে প্রাইভেট হসপিটালে যেতে হবে। এবার প্রাইভেট হসপিটালে খরচা অনেক বেশি, কিন্তু সরকারি হিসেবে তো প্রাইভেট হসপিটালে কত দাম বাড়লো সেটা তো দেখবে না। তারা বলবে গভর্নমেন্টের ডেটা কি আছে। তো সেইখান থেকে যে ডেটা আসছে সেই ডেটাতে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকচুয়াল যেটা হচ্ছে সেইটা কিন্তু সেখানে রিফ্লেক্ট করছে না। তারপরে ধরুন বাড়ি ভাড়া, হাউজিং, এই সমস্ত জায়গাতেও গভর্নমেন্টের হিসাবেতে যে হারে ইনফ্লেশন হয়, প্র্যাকটিক্যালি তার থেকে অনেক বেশি ইনফ্লেশন হচ্ছে। তার ফলে হচ্ছেটা কি হচ্ছে চলুন আপনাকে আমি বলছি। ফলাফলটা হচ্ছে এটাই যে আপনার কাগজে কলমে মূল্যবৃদ্ধি 5%, কিন্তু পকেটেতে হয়ে যাচ্ছে 12 থেকে 15%, বা কোনো ক্ষেত্রে তারও বেশি। শিক্ষা খাত সরকারি ইনফ্লেশন 4 থেকে 5%, প্র্যাকটিক্যাল 12 থেকে 15%। স্বাস্থ্য খাত সরকারি ইনফ্লেশন 4 থেকে 5%, প্র্যাকটিক্যাল 10 থেকে 20%। বাড়ি ভাড়া সরকারি ইনফ্লেশন 5%, আপনি জানেন 8 থেকে 12%। তাহলে এই সমস্যার থেকে সমাধান কিভাবে সমাধান করবেন? সমাধান প্রথম যে সরকারি সিপিআই ডেটা বা সরকারি যে ইনফ্লেশনের ডেটা, সেইটাকে নিয়ে আপনি আপনার বাজেট পরিকল্পনা কখনো করবেন না, তাহলে কিন্তু ভবিষ্যতে ঠকতে হবে। ভবিষ্যৎ পরিকল্পনা যখন করবেন, ইনফ্লেশনের হিসেব যখন নেবেন, তখন প্র্যাকটিক্যাল আপনার যেটা এক্সপিরিয়েন্স সেটাকেই নেবেন। ধরে নেবেন শিক্ষা খাতে 10 থেকে 15% হারেই আপনার ইনফ্লেশন আছে, স্বাস্থ্য খাতে 12 থেকে 15% ইনফ্লেশন আছে। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট। তো এইটা হিসেব করেই কিন্তু আপনাকে প্ল্যানিং করতে হবে। আর সেই কারণের জন্যই আপনাকে যখন টাকা সেভ করবেন না, তখন কিন্তু ইনভেস্ট করার জন্য, লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার জন্য কিন্তু আপনাকে শুধু ফিক্সড রিটার্ন ইনস্ট্রুমেন্ট, যেগুলোতে আপনার 6 থেকে 7% রিটার্ন দেয়, সেইখানে ইনভেস্ট করলে হবে না। আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানেতে এই ইনফ্লেশনের থেকেও বেশি রিটার্ন দিতে পারে। মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করতে পারেন, ডাইরেক্ট স্টক বা শেয়ারেতে ইনভেস্ট করতে পারেন। তো এইরকম বিভিন্ন জায়গাতে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে, যেখানেতে সব ধরনের অ্যাসেটই থাকবে, যেখানে ইনভেস্ট করলে তবেই কিন্তু আপনি এই ইনফ্লেশনটাকে কমব্যাট করতে পারবেন বা এই ইনফ্লেশনটাকে আপনি লাগাম পরাতে পারবেন।